আজকের গল্প উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ঘ্যাঘাসুর। এক যে ছিল রাজা, তার ছিল একটি মেয়ে। মেয়েটি হইয়া অবধি খালি অসুখেই ভুগিতেছে, একটি দিনের জন্যও ভালো থাকে না। কত বদ্যি, কত ডাক্তার, কত চিকিৎসা, কত ওষুধ। মেয়ে ভালো হইবে দূরে থাকুক, দিন দিন সে রোগা হইতেছে। এত ধন জন থাকিয়াও রাজার মনে সুখ নাই। কিসে মেয়েটি ভালো হইবে তাহার কেবল সেই চিন্তা। এমনি করিয়া দিন যায়। এর মধ্যে একদিন এক সাধু রাজার সঙ্গে দেখা করিতে আসিলেন। তিনি রাজার মেয়ের অসুখের কথা শুনিয়া বলিলেন, মহারাজ, তোমার মেয়ে একটু লেবু খাইয়া ভালো হইবে। একটি লেবু? সে কোন লেবুটি? কোথায়, কাহার বাগানে তাহা পাওয়া যাইবে? সাধু তাহার কিছু না বলিয়াই চলিয়া গেলেন। রাজা আর উপায় না দেখিয়া দেশের লোককে এই কথা জানাইয়া দিলেন, যাহার লেবু খাইয়া আমার মেয়ে ভালো হইবে, সে আমার মেয়েকে বিবাহ করিবে আর আমার রাজ্য পাইবে। এখন মুশকিলের কথা এই যে সে রাজ্যে লেবু মিলে না। কেবলমাত্র এক চাষির বাড়িতে একটি লেবুর গাছ আছে। চাষি অনেক কষ্ট করিয়া শ্রীহট্ট হইতে সেই গাছটি আনিয়াছিল। সবে সেই বৎসর তাহাতে লেবু হইয়াছে। লেবু তো নয়, যেন রসগোল্লা। এক একটা বড় কত, যেন এক একটা বেল। তেমন লেবু তোমরা দেখো নাই, খাও নাই, আমিও দেখিতে পাই নাই। দেখিতে পাইলে খাইতে চেষ্টা করা যাইত। চাষির 3 ছেলে, যদু, গোষ্ঠ আর মানিক। রাজার হুকুম শুনিয়া চাষি যদুকে এক ঝুড়ি লেবু দিয়া বলিল, শিগগির এগুলি রাজার বাড়ি নিয়ে যা। এর একটা খেয়ে যদি মেয়ের ব্যামো সারে, তবে রাজার মেয়েকে বিয়ে করতে পাবি। যদু লেবুর ঝুড়ি মাথায় করিয়া রাজার বাড়ি চলিয়াছে। এমন সময় পথে 1 হাত লম্বা একটি মানুষের সঙ্গে তাহার দেখা হইল। সেই লোকটি তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার ঝুড়িতে কি ও? যদু বলিল, ব্যাঙ। সেই লোকটি বলিল, আচ্ছা, তাই হোক। রাজার দারোয়ানেরা লেবুর কথা শুনিয়া যার পর নাই আদরের সহিত যদুকে রাজার নিকট লইয়া গেল। রাজা মহাশয় ব্যস্ত হইয়া নিজেই ঝুড়ির ঢাকা খুলিলেন, আর অমনি 4টি ব্যাঙ তাহার পাগড়ির উপর লাফাইয়া উঠিল। সেই ঝুড়িতে যতগুলি লেবু ছিল সব কয়টাই ব্যাঙ হইয়া গিয়াছে। সুতরাং লেবু খাওয়াইয়া রাজার মেয়েকে ভালো করা আর রাজার জামাই হওয়া যদুর ভাগ্যে ঘটিল না। সে বেচারা অনেকগুলি লাথি খাইয়া প্রাণে প্রাণে বাড়ি ফিরিল। তাহাই ঢের বলিতে হইবে। এরপর চাষি আর এক ঝুড়ি লেবু দিয়া গোষ্ঠকে পাঠাইল। এবারেও সেই 1 হাত লম্বা মানুষটি কোথা হইতে আসিয়া গোষ্ঠর ঝুড়িতে কি আছে জিজ্ঞাসা করিল। গোষ্ঠ বলিল, ঝিঙের বিচি। 1 হাত মানুষ বলিল, আচ্ছা, তবে তাই হোক। রাজবাড়ির দারোয়ানেরা প্রথমে গোষ্ঠকে ঢুকিতে দেয় নাই। তাহারা বলিল, তোরই মতন একটা সেদিন এসে রাজামশায়ের পাগড়ি নোংরা করে দিয়ে গেছে, তুই আবার কি একটা করে বসবি কে জানে। অনেক পীড়াপিড়ির পর গোষ্ঠ ঢুকিয়া
রাজার মেয়েকে কিরূপ লেবু খাওয়াইল বুঝিতেই পারছ। সাজাটাও তার তেমনি হইল। মানিককে সকলে একটু বোকা মনে করে, কাজে তাহাকে আর লেবুর ঝুড়ি দিয়া রাজার বাড়ি পাঠাইতে কেহ বলিল না। কিন্তু সে যাইবার জন্য এক্কেবারে সাজিয়া গুজিয়া প্রস্তুত। যতক্ষণ না চাষি তাহাকে যাইতে বলিল ততক্ষণ তাহাকে কিছুতেই ছাড়িল না। শেষটা তাহাকেও এক ঝুড়ি লেবু দিয়া পাঠাইতে হইল। পথে সেই 1 হাত লম্বা মানুষের সহিত মানিকেরও দেখা হইল। 1 হাত লম্বা মানুষ জিজ্ঞাসা করিল, ঝুড়িতে কিও? মানিক বলিল, ঝুড়িতে লেবু আছে, তাই খেয়ে রাজার মেয়ের অসুখ সারবে। 1 হাত লম্বা মানুষ বলিল, বেশ তাই হোক। রাজবাড়িতে ঢুকিতে মানিকের যার পর নাই মুশকিল হইয়াছিল। অনেক মিনতি আর হাত জোড়ের পর দারোয়ানেরা তাহাকে পথ ছাড়িয়া দিল আর বলিল, দেখিস যেন ব্যাঙ কি ঝিঙের বিচি না হয়, তাহলে কিন্তু তোর প্রাণটা আর থাকবে না। যাহা হোক, মানিকের ঝুড়িতে লেবুই পাওয়া গেল। রাজামশাই তো ভীষণ খুশি। তাড়াতাড়ি বাড়ির ভিতর লেবু পাঠাইয়া দিয়া বলিলেন, কি হয় আমাকে খবর দিস। খবরের আশায় রাজামহাশয় বসিয়া আছেন। এমন সময় মেয়ে নিজেই খবর লইয়া উপস্থিত। সেই লেবু মুখে দিতে না দিতেই তাহার অসুখ এক্কেবারে সারিয়া গিয়াছে। ইহাতে রাজামশাই যার পর নাই আনন্দিত হইলেন, কিন্তু তাহার পরেই ভাবিতে লাগিলেন, তাই তো করিয়াছি কি, এখন যে চাষির ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে হয়। এই ভাবিয়া রাজা মহাশয় স্থির করিলেন, চাষির ছেলেকে যেমন করিয়াই হোক ফাঁকি দিতে হইবে। মানিকলাল ভাবিতেছে, এরপরই বুঝি মেয়ের বিয়ে দেবেন। এমন সময় রাজামহাশয় তাহাকে বলিলেন, বাপু, তুমি কাজটা বেশ ভালোই করিয়াছ, কিন্তু রাজার মেয়ে বিয়ে করা কি এতই সহজ কথা? আগে আর একখানা কাজ করিয়া দাও, তারপর দেখা যাইবে কি হয়। জলে যেমন চলে ডাঙায়ও তেমনি চলে, এরূপ একখানা নৌকা আমাকে গড়িয়া দিতে না পারিলে তোমার কোনো আশাই নাই। মানিক যে আজ্ঞে বলিয়া বিদায় হইল। তারপর বাড়ি আসিয়া সকল কথা খুলিয়া বলিল। বাড়ির সকলেই মানিককে নেহাত বোকা ঠাউরাইয়াছিল। সুতরাং তাহারা মনে করিল যে মানিক যখন রাজার মেয়েকে ভালো করিয়া আসিয়াছে, তখন নৌকাখানা ইচ্ছা করিলেই যে সে তৈর করিতে পারে। যদু একখানা কুড়াল লইয়া নৌকা গড়িতে চলিল। বনের ভিতর হইতে গাছ কাটিয়া সেখানেই কাজ আরম্ভ করিয়া দিল। ইচ্ছা সেই দিনই সে নৌকা প্রস্তুত করিয়া ফেলে। পরিশ্রমেরও কসুর নাই। এমন সময় কোথা হইতে সেই 1 হাত লম্বা মানুষ আসিয়া উপস্থিত। কি হে যদুনাথ, কি হচ্ছে? গামলা। বেশ তাই হোক, তাই হোক বলিয়া 1 হাত লম্বা মানুষ চলিয়া গেল। যদুও নৌকা গড়িতে লাগিল, কিন্তু সে যত পরিশ্রম করে তাহার সমস্তই বৃথা হয়। সেই সর্বনেশে কাঠ খালি গামলার মতো গোল হইয়া ওঠে, নৌকার মতো কিছুতেই হইতে চায় না। শেষটা যদুর রাগ হইয়া গেল, কিন্তু রাগের ভরে এক কাঠ ফেলিয়া দিয়া ক্রমাগত আরো 2-3টা কাঠ লইয়াও গামলা ছাড়া আর কিছুই সে তৈর করিতে পারিল না। যাহা হোক, গামলাগুলি হইল ভারী সরেস। সুতরাং সন্ধ্যার সময়
যদু গোটা ৩-৪ গামলা ঘাড়ে করিয়া বাড়ি ফিরিল। এমন ভালো গামলাগুলি বনে ফেলিয়া আসিতে তাহার কিছুতেই ইচ্ছা হইল না। তারপর গোষ্ঠ নৌকা গড়িতে চলিল, আর সেই ১ হাত লম্বা মানুষের অনুগ্রহে সন্ধ্যাবেলা ৫খানি অতিশয় উঁচু দরের লাঙল কাঁধে করিয়া বাড়ি ফিরিল। অবশ্য এরপর মানিক নৌকা গড়িতে গেল, আর তাহাকেও সেই ১ হাত লম্বা মানুষ আসিয়া জিজ্ঞাসা করিল, কি হচ্ছে মানিক? মানিক সাদাসিধা উত্তর দিল, জলে যেমন চলে ডাঙায়ও তেমনি চলে। এমন একখানা নৌকা গড়ে দিতে পারলে রাজামশাই বলেছেন মেয়ে বিয়ে দেবেন। এই কথা শুনিয়া ১ হাত লম্বা মানুষ বলিল, আচ্ছা তাই হোক। মানিক সবে নৌকার কাঠ কাটিয়া তাহাতে চড়িয়া বসিয়াছিল। ১ হাত লম্বা মানুষের কথা শেষ হইতে না হইতেই সেই কাঠ ছুটিয়া চলিয়াছে। সে আর এখন কাঠ নাই, অতি চমৎকার একখানা নৌকা। তাহাতে দাড়ি নাই, মাঝি নাই, দাঁড় নাই, পাল নাই। যেখানে যাইবার দরকার তাহা নিজেই বুঝিয়া লয়, সেখানে গিয়ে সে নিজেই থামে। রাজার উপযুক্ত মখমলের গদি তাকিয়ায় তাহার ভিতরটা সাজানো। বাহিরটা দেখিতে কি সুন্দর, তার কি বলিব। যে জিনিসে তাহা সাজাইয়াছে তাহা সেই ১ হাত লম্বা মানুষের দেশে হয়, আমি তাহার নাম জানি না। রাজা মহাশয় সভায় বসিয়া আছেন। এমন সময় মানিকলালের নৌকা সেইখানে আসিয়া উপস্থিত। সকলে নৌকার রূপ গুণ দেখিয়া আশ্চর্য হইয়া গেল, আর কত প্রশংসা যে করিল সে আর কি বলিব। রাজা মহাশয়ও খুবই আশ্চর্য হইয়াছিলেন, তাতে সন্দেহ নেই। কিন্তু তাহা চাপিয়া গিয়া মুখে মানিককে বলিলেন, এতেও হচ্ছে না বাপু, আর একখানা কাজ তোমায় করে দিতে হবে। ১ গাছ ঘেঁগা সুরের লেজের পালক হলে আমার মুকুটের বড় শোভা হয়। এই জিনিসটি এনে দিলে নিশ্চয়ই আমার মেয়েকে বিয়ে করতে পাবে। মানিক যে আজ্ঞে বলিয়া ঘেঁগা সুরের পালক আনিতে চলিল। খানিকটা পাখি, খানিকটা জানোয়ার, বিদঘুটে চেহারা, খিটখিটে মেজাজ, ভারী জ্ঞানী আর বেজায় ধনী অসুর ঘেঁগা মহাশয় ১ মাসের পথ দূরে অজানা নদীর ধারে অচেনা শহরে সোনার পুরীতে বাস করেন। মানুষটিকে দেখতে পাইলেই রসগোল্লাটির মতো টপ করিয়া তাহাকে গিলে ফেলেন। সেই ঘেঁগা মহাশয়ের পালক আনিতে মানিক চলিয়াছে। যাহাকে দেখে তাহাকেই ঘেঁঘাসুরের মুল্লুকের পথ জিজ্ঞাসা করে, আর ডাইনে বাঁয়ে না চাহিয়া ক্রমাগত সেই পথে চলে। রাত্রি হইলে কাহারও বাড়িতে আশ্রয় লয়, আবার সকালে উঠিয়া চলিতে থাকে। ঘেঁঘাসুরের মুলুকে যাইতেছে শুনিয়া সকলেই তাহাকে আদর করিয়া জায়গা দেয়। একদিন রাত্রিতে এইরূপে সে একজন খুব ধনী লোকের বাড়িতে অতিথি হইয়াছে। সেই ধনী অনেক কথাবার্তার পর তাহাকে বলিল, বাপু, তুমি ঘেঁঘাসুরের দেশে চলেছ শুনেছি। সে অনেক বিষয়ের খবর রাখে। আমার লোহার সিন্দুকের চাবিটা হারিয়ে ফেলেছি। ঘেঁঘা তার কোনো সন্ধান বলতে পারে কিনা জিজ্ঞাসা করো তো। মানিক বলিল, আচ্ছা মশাই, আমি জেনে আসব। আর একদিন সে আর এক বড়লোকের বাড়িতে অতিথি হইয়াছে। সেই বড়লোকের মেয়ের ভারী অসুখ। তাহার ব্যারামটা যে কি কোনো ডাক্তার কবিরাজ তাহা ঠিক করিতে পারেন না। মেয়ে দিন দিন খালি রোগা হইয়া যাইতেছে।
সেই বড়লোক মানিককে খুব যত্ন করিয়া খাওয়াইয়া তারপর বলিলেন, আমার মেয়ের অসুখ কিসে সারবে, এই কথাটা যদি ঘ্যাঘার কাছ থেকে জেনে আসতে পারো তবে বড় উপকার হয়। মানিক বলিল, অবশ্যই মশাই, আমি নিশ্চয় জেনে আসব। এইরূপে 1 মাস চলিয়া মানিক অজানা নদীর ধারে আসিয়া ওপারে ঘ্যাঘাসুরের সোনার বাড়ি দেখিতে পাইল। অজানা নদীর নৌকা নাই, খেয়া নাই, এক বুড়ো সকলকে কাঁধে করিয়া পার করে। মানিকও তাহার কাঁধে চড়িয়া নদী পার হইল। বুড়ো তাহাকে বলিল, বাপু, আমার এই দুঃখ কবে দূর হবে ঘ্যাঘার কাছে জিজ্ঞেস করো তো। আমার খাওয়া নেই, দাওয়া নেই, নাওয়া নেই, খালি কাঁধে করে দিন রাত্রির মানুষ পার করছি। ছেলেবেলা থেকে এই করছি, আর এখন বুড়ো হয়ে গেলাম। মানিক বলিল, তোমার কিচ্ছু ভয় নেই, আমি নিশ্চয় তোমার কথা জিজ্ঞাসা করব। নদী পার হইয়া মানিক ঘ্যাঘার বাড়িতে গেল। ঘ্যাঘা তখন বাড়ি ছিল না, ঘেঘি ছিল। ঘেঘি তাহাকে দেখিয়া বলিল, পালা বাছা, শিগগির পালা, ঘ্যাঘা তোকে দেখতে পেলেই গিলে ফেলবে। মানিক বলিল, আমি যে ঘ্যাঘার লেজের একখানি পালক চাই, সেটা না নিয়ে কেমন করে যাব? আর সেই যাদের চাবি হারিয়ে গেছে, সেই চাবিটি কোথায় আছে? আর যাদের মেয়ের অসুখ, তার অসুখ কোন ওষুধে সারবে তা যে আমায় জেনে যেতে হবে। আর যে বুড়ো পার করে নদী, সে বাড়ি যাবে কেমন করে? ঘেঘি বলল, প্রাণটি নিয়ে কোথায় পালাবে তা না, আবার তার পালক চাই, আর তাকে 100 খবর বলে দাও। তুই কে রে বাপ? মানিক বলল, আমি মানিক, পালক না নিয়ে গেলে রাজা মেয়ের বিয়ে দেবেন না, এক গাছি পালক আমার চাই চাই। হাজার হোক স্ত্রীলোক, মানিককে দেখিয়া ঘেঘির দয়া হইল। সে বলিল, আচ্ছা বাপু, তাহলে তুই এই খাটের তলায় লুকিয়ে থাক, তোর ভাগ্যে থাকলে সবই পাবি এখন। মানিক ঘ্যাঘার খাটের তলায় লুকাইয়া রহিল। সন্ধ্যার পর ঘ্যাঘাসুর বাড়ি আসিল। ঘেঘি তাড়াতাড়ি পা ধুইবার জল টল দিয়া সোনার থালায় খাবার হাজির করিল। ঘ্যাঘার মেজাজটা বড়ই খিটখিটে, সব তাতেই সে দোষ ধরে। বাড়ি আসিয়াই সে জোরে জোরে নিঃশ্বাস টানিতে লাগিল, আর বলিতে লাগিল, মানুষের গন্ধ কোত্থেকে এলো? মানুষের গন্ধ, মানুষ দে খাই। ঘ্যাঘার কথা শুনিয়া খাটের তলায় মানিকলালের মুখ শুকাইয়া গেল। ঘেঘির বুক ধরাস ধরাস করিতে লাগিল। সে অনেক কৌশল করিয়া ঘ্যাঘাকে বুঝাইল যে একটা মানুষ আসিয়াছিল, কিন্তু সেটা ঘ্যাঘার নাম শুনিয়াই পলাইয়াছে। ইহাতে ঘ্যাঘা কিছু শান্ত হইয়া খাবার খাইতে বসিল। খাওয়া শেষ হইলে ঘ্যাঘা খাটে শুইয়া নিদ্রা গেল। ঘুমের ভিতর তাহার লম্বা লেজটি লেপের বাহিরে আসিয়া খাটের পাশে ঝুলিয়া পড়িয়াছে। সেই লেজের আগায় অতি চমৎকার পালকের গোছা। মানিক খাটের তলায় অপেক্ষা করিয়া আছে। লেজ দেখিয়াই সে খ্যাচ করিয়া টান মারিয়া একটি পালক ছিঁড়িয়া নইল। অমনি ঘ্যাঘা ব্যস্ত সমস্ত হইয়া উঠিয়া বসিল। ঘেঘি, গিন্নি, আমার লেজ ধরে কে যেন টানল। মানুষের গন্ধ। ঘেঘি বলিল, তোমার ভুল হয়েছে, অত বড় পালকের গোছা কোথায় আটকে লেজে টান পড়েছে। আর বললুম তো, মানুষ একটা এসেছিল, এ তারই গন্ধ। সেই মানুষটা কত কথা বললে, সেই কাদের বাড়ি লোহার সিন্দুকের চাবি হারিয়ে গেছে।
ঘেঘির কথা শেষ হইতে না হইতেই ঘ্যাঘা বলিল, হ্যাঁ হ্যাঁ, সেই লোহার সিন্দুকের চাবি আমি জানি। সেটাকে তাদের খোকা গদির ফুটোর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঘেঘি বলিল, আবার কাদের যেন মেয়ের বড় অসুখ। অমনি ঘ্যাঘা বলিল, কোনা ব্যাঙে ওর চুল নিয়ে গেছে, ঘরের কোণেই তার গর্ত, ওইখান থেকে খুঁড়ে সেই চুল আনলেই মেয়ের ব্যামো সেরে যাবে। আবার ঘেঘি বলল, আর যে লোকটা অজানা নদীতে মানুষ ঘাড়ে করে নদী পার করে। ঘ্যাঘা বলিল, সেটা একটা আস্ত গাধা, একজনকে কেন নদীর মাঝখানে নামিয়ে দেয় না, তাহলেই তো সে বাড়ি যেতে পারে। যাকে নামিয়ে দেবে সেই মানুষ পার করতে থাকবে। মানিকের সকল কাজই আদায় হলো। এখন রাত পোহালেই ঘ্যাঘা বাইরে চলিয়া যায়, আর সেও বাহিরে আসিতে পারে। রাত ভোর হইলে ঘ্যাঘা জল খাবার খাইয়া বেড়াইতে বাহির হইল। ঘেঘিও মানিককে পেট ভরে খাওয়াইয়া বিদায় করিল। এরপর প্রথমেই সেই বুড়োর সঙ্গে দেখা। বুড়ো জিজ্ঞেস করল, আমার কথা কিছু বললে? মানিক বলিল, সে হবে এখন, আগে আমায় পার করো, আমার বড্ড তাড়াতাড়ি। বুড়ো মানিককে কাঁধে করিয়া পাড়ে লইয়া গেলে ডাঙায় উঠিয়া মানিক বলিল, এরপর একজনকে মাঝখানে নামিয়ে দেবে, তাহলেই তোমার ছুটি। এই কথা শুনিয়া বুড়ো মানিককে অনেক ধন্যবাদ দিয়া বলিল, ভাই, তুমি আমার এমন উপকার করলে যে আমার ইচ্ছা হচ্ছে তোমাকে আর দুবার কাঁধে করে নদী পার করি। মানিক বলিল, তুমি দয়া করে যা করেছ তাই ঢের, আর আমার বুড়ো মানুষের কাঁধে চড়ার কোনো শখ নেই। 4 দিন চলিয়া মানিক যাহাদের মেয়ের অসুখ তাহাদের বাড়িতে আবার অতিথি হল। বাড়ির কর্তা অত্যন্ত আগ্রহের সহিত জিজ্ঞাসা করিলেন, ঘ্যাঘা কিছু বলেছে? মানিক বলিল, হ্যাঁ বলেছে তো। এই বলিয়া সে ঘরের কোণ হইতে ব্যাঙের গর্ত খুঁজিয়া সেই চুল বাহির করিল। আর অমনি যে মেয়ে 2 বৎসর যাবৎ মরার মতো পড়িয়াছিল, সে উঠিয়া হাসিয়া খেলিয়া বেড়াইতে লাগিল। ইহাতে বাড়ির সকলে যে কত খুশি হইল তাহার কি বলিব। মানিককে তাহারা এত টাকা দিল যে 10টা উটে তাহা বইতে পারে না। যাহাদের চাবি হারাইয়াছিল তাহারাও চাবি পাইয়া মানিককে ঢের টাকা করি দিল। এই সমস্ত টাকা করি লইয়া সে দেশে ফিরিয়া রাজা মহাশয়ের ঘ্যাগাসুরের পালক বুঝাইয়া দিল। দেশের সকল লোক ইহাতে মানিকের যার পর নাই প্রশংসা করিল। তাহারা সকলেই বলিল যে মানিককে এত ক্লেশ দেওয়া রাজার ভারী অন্যায় হইয়াছে। তাহার সঙ্গে মেয়ের বিবাহ দিতে আর একেবারেই দেরি করা উচিত নয়। রাজা মহাশয় আর কি করেন, শেষটা কষ্টে সৃষ্টে রাজি হইলেন। তারপর খুব জাঁকজমকের সঙ্গে রাজকন্যা আর মানিকের বিবাহ হইল। মানিক এত টাকা করি লইয়া আসিয়াছে যে তাহাতেই তাহার পরম সুখে দিন কাটিতে লাগিল। কিন্তু রাজা মহাশয় ভারী হিংসা হইল। তিনি মনে করিলেন, ঘ্যাগাসুরের দেশে গেলে যদি এত টাকা নিয়ে আসা যায়, তবে আমি কেন সেখানে যাব না? এই ভাবিয়া রাজা মহাশয় ঘ্যাঘার মুল্লুকে যাত্রা করিলেন, কিন্তু সেখানে পৌঁছাইতে পারেন নাই, কারণ অজানা নদী পার হইবার সময় সেই বুড়ো তাহাকে মাঝখানে নামাইয়া দিল। রাজা মহাশয় প্রথমে আশ্চর্য হইলেন, তারপর চটিয়া লাল হইলেন, তারপর বুড়োকে গালি দিলেন, তারপর হাত জোর করিয়া মিনতি করিতে লাগিলেন। কিন্তু বুড়ো তাহার কথায় কান দিবার অবসরই পায় নাই। ততক্ষণে সে ডাঙায় উঠিয়া ঊর্ধ্বশ্বাসে বাড়ি পানে ছুটিয়াছে। তাড়াতাড়ি রাজা মহাশয়কে ছুটি পাইবার কৌশলটি বলিয়া দিবার কথা
তাহার আর মনে নাই। সুতরাং রাজা মহাশয় আজও সেই স্থানে মানুষ পার করিতেছেন।